এখানে দুই রকম চাঁদাবাজি হচ্ছে, একটা হচ্ছে প্রকাশ্য চাঁদাবাজি, আরেকটা হচ্ছে নীরবে নিভৃতে চাঁদাবাজি। আরেকটা চাঁদাবাজি হচ্ছে পরোক্ষ চাঁদাবাজি, সেটা হলো আওয়ামী লীগ যে জিনিসগুলো ফেলে গিয়েছে সেগুলো ধরেন একটা কাজ অর্ধেক করে গেছে, সে অর্ধেকটা তো পূর্ণাঙ্গ রূপ লাভ করতে হবে, শেষ করতে হবে। এই শেষটুক কেউ দায়িত্ব নিয়েছে, নেপথ্যে নিয়েছে, কেউ সামনে নিয়েছে, কেউ আওয়ামী লীগের বাড়িঘর পাহারা দিচ্ছে, কেউ এই টাইপের 3-4টা রকমের চাঁদাবাজি হচ্ছে। তবে এই জিনিসগুলো চাঁদাবাজির হার বেড়েছে বই কমে নাই। আগে যেমন 15.5 বছরের এই চাঁদাবাজি শেষ করি, আমরা কিন্তু 15.5 বছরের স্বৈরাচার থাকা অবস্থায় চাঁদাবাজিটা ছিল একটা প্রাতিষ্ঠানিকে পরিণত হয়েছিল। জি, চাঁদা খেত একটা সিস্টেমে, তারা নিয়ে ওইটার আবার ভাগ বাটোয়ারা করতো। এখন কিন্তু যেভাবে পারছে আমি বলছি, আমরা যেখানে আপনি কি বলবেন আমি জানি, যে সাধারণ মানুষ কি চাঁদাবাজি করছে? সাধারণ বলতে এখানে সাধারণই তো অসাধারণ হয়ে ওঠে। সাধারণদের মধ্যে যারা মনে করেন কারো সাথে কারো শেল্টার নিচ্ছে, তারা শেল্টারটা কারা দিচ্ছেন? এই রাজনৈতিক দল? হ্যাঁ, এই শেল্টারটা কারা দিচ্ছেন? রাজনৈতিক দল দিচ্ছেন? আপনার রাজনৈতিক দল শুধু দিচ্ছেন তা বলবো না, সরকার নিজেও তো দিচ্ছেন। সরকারি ছত্রছায়ায় যারা চাঁদাবাজি করছে, যারা আপনার চাকরি বাণিজ্য করছে, যারা বদলি বাণিজ্য করছে, যারা ভর্তি বাণিজ্য করছে, তারা তো ওদেরকে তো সরকারি এক ধরনের পরোক্ষ প্রত্যক্ষ আপনার মদত দিচ্ছেন। তারা অনেক অন্যায় করছে, তাদের কিছুই হচ্ছে না। যে কথাটা কিছুক্ষণ আগে বললাম, যে ওখানে একজন স্থগিত হয়ে গেল, পথ ক্লোজ হয়ে গেল, আরেকখানে কিন্তু কিছুই হলো না। তো এই জায়গাটায় যেভাবে পারছে, যখন সরকার নিজেই যখন সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়ে, এলাকাগুলো থেকে কিন্তু নিউজ আসছে যেখানে আপনাদের আমি বলি জড়িয়ে পড়ে, তখন কিন্তু অন্যরাও করে। আমি বলবো না আমি তো মানুষ, আমি ফেরেশতা না, শয়তানও না। তো একজন মানুষ হিসেবে দেখতে দেখতে বিএনপি অনেক বড় দল, আপনি কিছুক্ষণ আগে বলেছেন, অনেক বড় দলের বিএনপির একটা ইউনিয়নে যত লোক আছে, অনেক দলের সেন্ট্রালে সহ সমস্ত দলে অতগুলো লোক থাকে না। তো সেইখানে আমি বলবো না যে সেখানে সব মানুষগুলো একদম দুধে ধোয়া তুলসী পাতা। সেখানে আইনের অনুশাসন, আবারও আমি বলছি, যদি রাষ্ট্রের যদি আইনের অনুশাসনটা বলবৎ থাকতো, চালু থাকতো, নতুন সরকার এবং অরাজনৈতিক সরকার হিসেবে যদি বলতো যে অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় সাথে সাথে আনা হবে। আইনের আওতায় সাথে সাথে আনছে না কেন? আপনার রাজনৈতিক দলটা আপনাদের অনেক বড়, সেই জায়গাটাকে মানে আপনাদেরকে মানুষের সামনে তোষামোদী করা হচ্ছে নাকি আপনাদের আমি একটা অপকর্মগুলো মানুষের সামনে আসুক সেটাকে? আমি একজন ভুক্তভোগী হিসেবে বলছি, কেন আনছে না? আমি ভুক্তভোগীর জায়গা থেকে বলছি, এতে হয়তো সরকারের বা সরকারের ছত্রছায়ায় যারা আছে তাদের কোনো লাভ আছে, তাদের লাভটা হয়তো আরও লম্বা একটা সময় থাকা যাবে। আপনি দেখেন, যাদের সংস্কার করার দরকার, এত সংস্কার নিয়ে কথা হচ্ছে, এত সংস্কার না হলে ইলেকশন হবে না, বিচার না হলে ইলেকশন হবে না, তাহলে যে সংস্কারটা আগে দরকার সেই সংস্কারটা কিন্তু হচ্ছে না। পুলিশের, যেটা আমি বলছি, পুলিশের সংস্কার দরকার, প্রশাসনের সংস্কার দরকার, আপনার আইন শৃঙ্খলার সংশ্লিষ্ট সব কিছু সংস্কার দরকার, এগুলো কিন্তু হচ্ছে না। এগুলো আরও সেগুলো স্পষ্টভাবে আপনাদের যে সংস্কার কমিটিতে সেগুলো আসছে না কেন প্রস্তাবনায়? আমাদের সংস্কার কমিটিতে, আমরা তো সংস্কার কমিটিতে করি না, আমাদের দল যায়, ওইখানে যে সংস্কারগুলো ওঠানো হয় আপনি জানেন। ইতিমধ্যে আমাদের স্থায়ী কমিটির নেতা সারোয়ার সাহেব বলেছেন যে এখানে শুধু খানাপিনা হচ্ছে, আর এই সংস্কার দেখলে মনে হয় যে আবহ কালেও আপনারা সেখানে যাচ্ছেন, কিছু প্রস্তাবনা তো নিয়ে যাচ্ছেন। আমাদের প্রস্তাবনা তো আমরা 31 দফার মধ্যে উঠিয়েই দিয়েছি। সেই 31 দফাকে যদি গুরুত্ব দেওয়া হতো, সেখানে কি প্রশাসন আমরা তো এটা আরো 3 বছর আগে কি প্রাধান্য তালিকায় রাখা আছে? অবশ্যই সবকিছুই আছে ওইখানে।